আজকে আমি প্রথম ছেলেদের কাজ করি ধান মলে। সেই ধান মলে উড়িয়ে আবার রাত্রে সেই ধানগুলো ঘরে তুলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকের ভিডিওতে থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান নিয়ে আমি কি যুদ্ধ করি। তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। সকাল সকাল আমি মুরগি কাটতে বসে পড়েছি। মুরগিটার একটা কাহিনী আছে, সেটা হলো আমি মুরগিটা কিন্তু রাত্রেই জবাই করে রাখি। রাত্রে হুট করে ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে আমি মুরগির ছটফট আওয়াজ শুনতে পাই। তখনই শাশুড়ি মাকে, শ্বশুর আব্বুকে সবাইকে ডাকাডাকি করি, তাড়াতাড়ি করে উঠে আসে। তো আলহামদুলিল্লাহ মুরগিটাকে জবাই করতে পারি। তো রাত্রে তো আর পরিষ্কার করা সম্ভব না, সকাল সকাল কেটে বেছে পরিষ্কার করে চলে আসছি। গ্রামে যেহেতু থাকি আর এখন যেহেতু কাজের সময়, সবাই মাঠে যায়, আমাকে 8:30টার মধ্যে রান্না বান্না করে ভাত খাবার আমাকে মাঠে পাঠাতে হয়। তো সেক্ষেত্রে এখন পরিষ্কার করে রান্না বান্না করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তারপরেও আর কিছু করার নেই। তো মুরগিটা কেটে বেছে চলে আসছে। এখন জোর চুলা দু চুলাই ধরিয়ে দিয়েছি। তো এখন এটাই হচ্ছে মুশকিলের বিষয়। আমি কোনটাতে আগে কি দিব সেটাই ভেবে চিনতে পারছি না। কারণ দুটোতেই তেল দিয়ে দিয়েছি, দুটোতেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তা করে আমি পোলাও ভাতটা রান্না করব, আর আরেকটাতে আমি মসলা কষিয়ে নিয়ে মুরগিটা দিয়ে দিব। তো এখন কড়াইটাতে আমি কিভাবে এক সমান তালে যে কাজ করব সেটাই ভেবে চিনতে পারছি না। তো এখন তাড়াতাড়ি করে এখানে আমি মসলা দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে মসলাটা গুলিয়ে দিয়েছি, যেন আমার অসুবিধাটা না হয়। এদিকে পেঁয়াজ পড়ে যাচ্ছে আরেক কড়াইতে, তাড়াতাড়ি করে চাউলটা দিয়ে দিয়েছি। তো আমার পোলাও ভাতে তেমন কিছু দেওয়া হয় না, কারণ সাদা ভাতের মতো করে রান্না করতে হয়। বাড়ির সবাই বাকিরা যদিও মসলা দিয়ে খেতে পারে, কিন্তু আমার শ্বশুর আব্বু ওই ফ্লেভারটা, গন্ধটা নিতে পারে না। ওই জন্য আমাকে সাদা ভাত করে রান্না করতে হয়। শুধুমাত্র একটু পেঁয়াজ বেরেস্তা করে তেল দিয়ে আর একটু লবণ দিয়ে আমাকে ভাতটা নামিয়ে নিতে হয়। তো এই তো এখানে তাড়াতাড়ি করে আবার লেগে যাচ্ছিল, পুড়ে যাচ্ছিল তলানিতে। তাড়াতাড়ি করে পানি ঢেলে দিই। আর এদিকে আবার আরেক কড়াইতে আমার যেহেতু গোশ আছে, তো এটাও আবার লেগে গেছে। তাড়াতাড়ি করে আবার হচ্ছে একটু নেড়ে চেড়ে দিই। তো যেহেতু কড়াইটা ছোট হয়ে গিয়েছে, গোশ অনেক হয়ে গিয়েছে, ওই জন্য আমার নাড়তে-চাড়তে একটু কষ্ট হচ্ছিল। তো ভাবলাম যে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভাপ হয়ে গেলে তখন নেড়ে নিতে পারবো। তো এই তো আলহামদুলিল্লাহ রান্না বান্না শেষ। তো এখানে আমি মুরগিটা দুভাবে রান্না করেছি, আর সঙ্গে পোলাও ভাত। এদিকে চলে আসছি বাইরে, এসে দেখছি যে ধান মলে নেওয়া হচ্ছে। তো এই দেখো, কালকে যে ধানগুলো আমরা 15 মণ ঘরে তুলছিলাম, সেটা প্যাকেটিং করাই রয়েছে এখনো। তো ওইগুলো আমরা যে ধানগুলো অল্প পরিমাণ 29 কেজি ধান সিদ্ধ করেছিলাম, সেটা খাওয়ার পরে ওই ধানগুলো আমরা আবার ভিজিয়ে দেবো আলহামদুলিল্লাহ। তো ওইটা এখন যেহেতু বাহিরেই রয়েছে, ঘরে তোলার চেষ্টা করব। এখনো ঘরে তুলতে পারিনি, সময় হয়ে ওঠেনি। এদিকে সবাই ধান মলছিল, আর তাদের ধান মলা দেখে আমার ভীষণ ইচ্ছে করছিল। তো এটা তো দেখে আমার শাশুড়ি মা খুবই ভয় পেয়ে গিয়েছিল, কারণ আমি কোনোদিনও করিনি এই কাজটা। তো তারা ভয়ে ছিল। আলহামদুলিল্লাহ তেমন কোনো অসুবিধা হয়নি, বা কোনো খারাপ পরিস্থিতিতেও পড়তে হয়নি। তো আমি 10-12টা ধানের আটি ধরি। আবার আমাদের গ্রামের বাড়ি তো, যেমন সহজ সরল সবাই, আবার গুজবে সবাই অনেকে কান দেয়। তো এইজন্য আমার শাশুড়ি মা অনেক রাগ করছিল। তো তাড়াতাড়ি আমি ওখান থেকে উঠে চলে আসি। ওটা যেহেতু ছেলেদের কাজ, তো গ্রামের মানুষ অনেক কথা বলতে পারে। তো ওদিকে আমার ধান মলা হয়ে গিয়েছে, আর বাকিরাও সবাই ধান মলে নিয়েছে। 1 বিঘার ধান মলতে অনেকটাই সময় লেগেছে। তো আলহামদুলিল্লাহ এখানে একবারে পুরো 1 বিঘার ধান ছিল। তো এদিকে সারাদিন আমরা যেহেতু অক্লান্ত পরিশ্রম, আর সাইডে দেখো ধান অনেক ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো এর মধ্যে তাড়াতাড়ি করে ধানগুলো আমরা গুছিয়ে নিই আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে একটা সমস্যা হয় যে কবুতর ছিল, মুরগি ছিল, আবার ছড়িয়ে ছিটিয়ে ফেলে। তখন কি করে, তাড়াতাড়ি করে কাকাকে বলা হয় যে কাকা ঢোল নিয়ে এসে আমাদের এই ধানগুলো উড়িয়ে দেন। এর মধ্যে দেখো কখন যে হুজুর এসে দুপুরে খেয়ে চলে যাচ্ছে টেরই পাইনি। ক্যামেরাতে এখন দেখতে পাচ্ছি। তো এর মধ্যে কাকাও চলে আসছে, কাকাও তাড়াহুড়ো করে চলে আসছে। কাকা বাড়ির আশেপাশে সবাই একাই করে দেয়, কিন্তু আমাদের এখানে আসলে আমাদের সঙ্গে না লাগলে আসলে কোনো কাজই করে উঠতে পারে না। তো আজকে দেখছি আলহামদুলিল্লাহ তার ছেলেকে নিয়ে চলে আসছে, একটু কাজের কষ্টটা কমবে। তো এদিকে শ্বশুরাব্বু চলে আসছে। আসলে সে তালই খুঁজে পাচ্ছিল না যে মানে কি রেখে কি করবে। তো এদিকে আমি ডিশ পুরে এখানে মানে মেশিনে দিচ্ছিলাম। তো পরে আমি সাইড করে চলে আসি, তখন শ্বশুরাব্বু লেগে পড়ে কাজে। তো এখন যেহেতু বাড়িতে তেমন কেউই নেই, তো এজন্য এখন আমাদেরই কাজ করে নিতে হবে। তো এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে, কষ্টের ব্যাপার। অনেকটা সময় লাগে, আর অনেক তাড়াতাড়ি করে এই ডিশগুলো পরে দিতে হয়।
তো এক্ষেত্রে একজন ধরতে হয়, একজন সামনের দিকে থাকতে হয় ধান টানার জন্য, কারণ এখন ধানগুলো পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু 20 মণ ধান এক জায়গায় তো রাখা সম্ভব না, গাড়ির নিচে 20 মণ ধান আটবে না। তো পাট দিয়ে দিয়ে টেনে সাইডে ধানগুলো পালা দিতে হয়। তো সেখানে একজন থাকতে হয়, আবার একজনকে ধান ধরতে হয়, আর একজন ডিশ পুড়ে দিতে হয়, একজন তো তুলে দিতে হয়। তো সেটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে, তো একটু স্কিপ করে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি, তারপরে একটু লং রাখার চেষ্টা করলাম, কারণ একটু বুঝতে পারবেন যে আসলে কতটা কষ্ট করতে হয়। তো কষ্ট যেহেতু আমরা করি, অনেকে আবার বলেছেন কমেন্ট বক্সে যে এক মুঠো ভাতের জন্য কতটা যুদ্ধ করতে হয়। তো আসলে এই কথাটা সত্য কথা, কিন্তু তিনি আমাকে এই কথাটা ব্যঙ্গ করে বলেছে না একটু সত্যি কথা বলেছে। আসলে আমরা বাঙালি তো, সত্যি কথা আবার কিছু কিছু সময় হজম করতে পারি না। তো উনি কমেন্টটা যেটা করেছে সেটা ঠিক কমেন্ট করেছে, শুধুমাত্র আমরা না। তো পৃথিবীতে যারাই আমরা গরিব থেকে শুরু করে বড়লোক, কোটিপতি, মিলিয়নিয়ার, তো যেটাই বলি না কেন, প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে পেটের দায়ে আসলে কাজগুলো করে। তার পরের হিসাব তো পরের হিসাব, যেটা আমরা পেটের দায়ে করি, খাওয়া-দাওয়ার পরে যেটা বেঁচে থাকে তখন সেটাকে আমরা গাড়ি, বাড়ি বা ধন সম্পত্তি সেটা তৈরি করি। কিন্তু তার ১ম কাহিনী হচ্ছে, ১ম পরিশ্রমই হচ্ছে তার পেটের দায়ে করা। তো এটা হচ্ছে বাস্তব ঘটনা। তো আমরা যেহেতু এটা ঘরের ধানের ভাত খাই, বা আমরা আমাদের এদিকে যেহেতু কৃষক আর মাঠ প্রচুর, তো আমাদের এই কাজগুলো করতেই হয়। আর আমরা এই ভাবে জীবিকা নির্বাহ করে থাকি। তো এটা হচ্ছে একটা কথা। আর যারা আসলে ফ্যামিলি চালায় তারা একমাত্র বুঝবে যে আসলে ধান ঘরে থাকা যে কতটা আমরা সুখে থাকার মানে সুখের কাজ। যারা আসলে দিন শেষে চিন্তা করে যে আজকে ভাত নেই, কালকে চাল কিনতে হবে, যারা ফ্যামিলি চালায় বা মাথার উপর অনেক দায়িত্ব, তারাই একমাত্র আমরা বুঝতে পারি আসলে ঘরে ধান থাকা, ঘরে চাল থাকাটা কত ভালো। কারণ হলো আমরা যদি মানে হাঁড়িতে চাল থাকে, আমরা সিদ্ধ ভাত করেও কিন্তু খেয়ে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এটাই সবথেকে আসল ঘটনা, যেটা আসলে হাঁড়িতে যার চাল থাকে তার কোনো চিন্তা থাকে না। দিন শেষে রাতটা অনেক আনন্দের সঙ্গে কাটে, রাতটা নিশ্চিন্তে কাটে। তো যাই হোক, সারাদিন কিন্তু অক্লান্ত পরিশ্রম গিয়েছে, ধানগুলো মলে নিয়েছি, উড়িয়ে নিয়েছি। সারাদিন আরো একটু বেশি কাজের প্রেশারে ছিলাম, কারণ এর মধ্যে আবার আমার আসে নন্দাই, ননদরা। তো ওদের জন্য রান্না-বান্না করতে যাই। তো এত কাজের প্রেশারে ছিলাম, কি, কি রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না। তারপরেও খুবই অল্প সীমিত রান্না করেছি। জামাই মানুষ, তো অনেক কিছু করার কথা, সেখানে কিছুই করে উঠতে পারিনি এত কাজের চাপে। তারপরে আমরা আজকে ধান জাকনও তুলবো। জাকনটাও পরিষ্কার করতে হয়েছে, বেড়া দিতে হয়েছে, অনেক কাজ করতে হয়েছে। তো তাদের জন্য শুধুমাত্র আমি ভাত রান্না করেছিলাম, একটু পায়েস রান্না করেছি, সাদা ভাত রান্না করেছিলাম, আর আমি সকালে পোলাও ভাত রান্না করেছিলাম। তো সেটা ছিল। তো ওরা তেমন একটা খায়নি। আমার নন্দাই চলে গেছে আর ননদ বাড়িতেই রয়েছে। তো ওদের হচ্ছে আগামীকাল চলে যেতে হবে। তো ওইজন্য রাতটা কোনরকম রেখে দিয়েছি। ওদের বাড়িতেও ধান উঠেছে। তো যেহেতু ওদেরও গ্রামে বিয়ে হয়েছে, তো এক্ষেত্রে হচ্ছে ওরা বেশিক্ষণ থাকবে না। তো যাই হোক, ওদেরকে ওইদিককার ঝামেলাগুলো মিটিয়ে এখন রাত্রে আবার ধানগুলো তুলে নিচ্ছি। যদিও ওদেরকে বেশি একটা সময় দিতে পারিনি। কাজের সময় আসলে আসলে কোনো কাজই হয়ে ওঠে না। তো যাই হোক, সময় দিতে পারিনি। এদিকে চলে আসছি ধানগুলো তুলে নেওয়ার জন্য। তো এখানে আমি হচ্ছে ধান ডিশ মেপে নিচ্ছিলাম। ডিশ মেপে মেপে আমরা বস্তা পুরে নেব। তো এখানে আমরা 20 টা বস্তা নিয়েছি। 20 টা বস্তাতে আমরা মানে 20 কেজি করে নিয়েছি। তো 10 মণ হয়। তো 10 মণ তোলার পরে আমরা বাকি 10 মণ আবার তুলে নেব। কারণ হিসেবে বস্তাতে গড়মিল হয়ে যেতে পারে। তো 10 মণ ঢালার পরে আবার 20 বস্তা পুরে আবার বাকি 10 মণগুলো আমরা তুলে নেব। তো এইভাবে আমরা ধানগুলো তুলে নেব। তো এখানে আমরা ডিশ মেপে মেপে বস্তা তুলে নিচ্ছিলাম। আর মেপে নেওয়ার কারণ হলো, আমরা যেহেতু যাদেরকে দিয়ে ধান আ মলে নিচ্ছি বা উড়িয়ে নিচ্ছি, তো মেশিনের ভাড়া হিসেবে মণ প্রতি ২ কেজি ২.৫ কেজি করে দিতে হবে। তো আমরা যেহেতু কত মণ হচ্ছে সেটার যদি হিসেব না রাখি, তো তাকে তো আমরা সেই ধান দিতে পারবো না। এজন্য আমাদের ধানের হিসেব রাখতে হচ্ছে। তো হিসেবটা রাখতে হবে, আবার লিখেও রাখতে হবে। শাশুড়ি মারা বলেছে আমাকে যেন খাতায় লিখে রাখি। ১ম দিকে আমরা ৪ মণ তুলি, সেটা ২.৫ মণ বিক্রি করে ফেলি। বাকি ধানগুলো আমরা বিছন হিসেবে সুন্দর করে যত্ন করে আলাদা করে তুলে রাখি। পরে আমরা ধান উঠিয়েছি ১৫ মণ, সেটা প্যাকেট
করেছি প্যাকেটিং, ওগুলো আমরা বাড়িতে রান্না করার জন্য মানে সিদ্ধ করব, ওই জন্য আলাদা করে রেখেছি। ভাতটা খাওয়ার পরে, যেহেতু আমরা অল্প ধান সিদ্ধ করেছি, ওটা খাওয়ার পরে দেখলে যদি মনে হয় যে না আমরা এই ধানের ভাতগুলো খেতে পারবো, তখন সিদ্ধ তো করবো না, তবে বিক্রি করে ফেলবো। তো যাই হোক, ওটার তো পাট থাকে ওদিকে 15 মণ আর আজকে 20 মণ, এই তো ধান আমরা ঘরে তুললাম। তো আস্তে আস্তে কত মণ ঘরে ধান তুলি সেটা তো আপনাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করবো। আর আপনারা প্রতিদিন দেখতে থাকেন, অবশ্যই একটু বুঝতে পারবেন যে আসলে কত মণ ধান আমরা তুলছি। তবে আমাদের আনুমানিক আমাদের চিন্তা ভাবনা আছে যে আমাদের 300 মণ ঘরে ধান তোলার টার্গেট। সবাই দোয়া রাখবেন, আর আপনাদের সঙ্গে শেয়ার করব কত মণ ধান। তবে এদিকে 19-20 হতেই পারে, মানে একটু হেরফের হতেই পারে। তো যাই হোক, তবে আমাদের টার্গেট আছে। তবে আলহামদুলিল্লাহ প্রতি বিঘাতে 20 মণ করে হচ্ছে। এভাবে চলতে থাকলে অবশ্যই আমাদের টার্গেট ফুলফিল হবে। তো এই তো এখানে বস্তা ভরে ভরে দিচ্ছিলাম, এরপরে টেনে নিবে। তো এই তো 20টা বস্তায় ভরা হয়ে গিয়েছে, আস্তে আস্তে এদিকে নিয়ে যাবে ঘরে। তো যখনই ঘরে ধান তুলতে হবে, এদিকে দেখো ঘরে আমরা কয়েকদিন আগে যে ঘরটা আমরা রেডি করেছিলাম, তো এদিকে ধান দেওয়ার পরে যখন ভরে যাবে, টিন দেওয়া আছে উপরে, আবার তালাই দিতে হবে। তো ওই তালাইগুলো আমরা লেপে নিয়েছি, ওই তালাইগুলোই আবার উপরে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আজকে 20 মণ ধান যখনই তুলতে পারছি, যেটা আমাদের সারা বছরের জন্য সংরক্ষণ থাকবে। বাকি ধানগুলো আমরা বিক্রি করে ফেলবো, কারণ যেটা ঘর করা হয়েছে ওখানে 100-120 মণ ধান আটে, এছাড়া আর ধান থাকে না। তাছাড়া আমাদের যেহেতু পাইকারি সার নেওয়া হয়, তো তাদের দিতে হয়, সেই দোকানেও দিতে হয়। তো ওরা 30 মণ 35 মণের মতো ধান নেবে, বাকি ধানগুলো বিক্রি করা হবে, আবার সিদ্ধ করতে হবে। তো দেখা যাক, যদি আবারও ঘর আলাদা করে তুলতে হয়, যখন আবার বানাতে হয়, তো সেটাও বানাবো। তো আপনাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করবো। তো ধানগুলো তোলা শেষ, আর এখন এখানে অল্প ধান পড়ে আছে, এই ধানগুলোতে অনেক ধুলা আছে। তো এগুলো কুলো দিয়ে ছেড়ে নিতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে আর লাইটের আলো খুবই সীমিত। তো বোঝাই যাচ্ছে যে লাইটের আলো কতটা সীমিত। তো ওই জন্য আর এই কাজগুলো আমরা করতে পারবো না। শাশুড়িমা বললে এখানে ঝাড়ু দিয়ে সুন্দর করে যেন আমরা চট দিয়ে বিছিয়ে রাখি। তবে কি হয়, এই ধানগুলো আমরা 2 দিন রোদ্রে দিয়ে শুকিয়ে আলো ধানের জন্য আমরা ওটা রেখে দিই। তো ওটা আর জাকনে ফেলা হয় না। তো আজকে আলহামদুলিল্লাহ 20 মণের মতো ধান ঘরে তুলতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, সবাই যেন আমরা সুস্থ থাকি। আপনারাও খুব ভালো থাকবেন আর আমার রেগুলার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।